আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমটুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্নের সমাধান নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের হচ্ছে 6 জুলাই অর্থাৎ এই যে অষ্টম শ্রেণীর কি হবে, স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে পরীক্ষা হবে। এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর উপর কিছু গুরুত্বপূর্ণ নমুনা কোশ্চেন তৈরি করেছে এবং তার উত্তর তৈরি করেছে। তো চলো আমরা একটু দেখে নিই যে আসলে আমাদের হচ্ছে এই স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কোন কোন অধ্যায়গুলো আছে। মূলত আমাদের হচ্ছে স্বাস্থ্য তোমার হচ্ছে পাঠ্য বইয়ের কত পর্যন্ত, পাঠ্য বইয়ের 1 থেকে মূলত হচ্ছে 70 পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ প্রথম অধ্যায়ে কি আছে যে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, তারপরে নিরাপদ খাবার নিরাপদ জীবন, তারপরে শারীরিক ফিটনেস, তারপরে আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, অর্থাৎ এই যে সর্বশেষ 55 থেকে 70, অর্থাৎ এই 4টা অধ্যায় মূলত তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। আর এই 4টা অধ্যায়ের উপর আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি যেগুলো তোমার পরীক্ষা আসার মতো খুবই সম্ভাবনা রয়েছে। তাহলে চলো আমরা এই নমুনা কোশ্চেনগুলো একটু দেখে নেই। তাহলে তোমাদেরকে আবারও বলতে চাই যে তোমাদের পরীক্ষা হবে মূলত হচ্ছে 6 জুলাই অর্থাৎ শনিবারে। তোমাদেরকে মূল কোশ্চেন দেওয়া হবে মূলত হচ্ছে শুক্রবার রাতে অর্থাৎ 5 জুলাই। আর কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গেই মূলত আমরা চেষ্টা করব যে তোমাদের এই কোশ্চেন এবং এর উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করা। তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমরা আপডেট ভিডিওগুলো পাও। তাহলে এইবার আমরা নমুনা কোশ্চেন 1 নম্বরে আমরা এখানে একটা দিয়ে দিয়েছি যে কি, যে ভালো থাকার জন্য তুমি তোমার দৈনন্দিন অভ্যাস ও কাজে যে যে পরিবর্তন আনবে তা একটি ছকে উপস্থাপন করে শিক্ষকের কাছে জমা দাও। তাহলে নমুনা উত্তর কি হবে, যে আগে যা করতাম এবং ভালো থাকতে যা করব। যেমন প্রতিদিন সকাল 9টায় ঘুম থেকে উঠি, আর ভালো থাকতে হলে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠবো। তবে সুষম খাবারের পরিবর্তে বাইরে জাঙ্ক ফুড বেশি খাতাম, কিন্তু নিয়মিত এখন কি করতেছি যে নিয়মিত সুষম খাবার খাবো এবং জাঙ্ক ফুড পরিহার করব। তারপরে শারীরিক সুস্বাস্থ্যের জন্য কোনো প্রকার ব্যায়াম করতাম না বা খেলাধুলা করতাম না। তার মানে ভালো থাকার জন্য কি করতে হবে, যে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে ব্যায়াম করব এবং বিকেলে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাব। তারপরে মনের যত্ন নিতাম না এবং অন্যের কথায় প্রভাবিত হতাম, যার ফলে প্রায়ই মন খারাপ হতো। তার মানে মনের যত্ন নিবে এবং মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করব না এবং নিজের ইচ্ছাকে গুরুত্ব দিব। তবে বন্ধুদের সাথে প্রায় কি ঝগড়া হতো, যার ফলে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতো, কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া না করে সুন্দর ও সুসম্পর্ক বজায় রাখবো। তাহলে এতটুকুই মূলত, যে আগে যা করতে হবে এবং ভালো থাকার জন্য এই সব জিনিস তোমাকে করতে হবে। তারপরে 2 নম্বর নমুনা প্রশ্ন আমরা কি বলতে পারি, যে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। তাহলে এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে নমুনা উত্তর কি হবে, যে প্রথমত তোমাকে কি করতে হবে, যে প্রতিবেদকের নাম দিতে হবে, অর্থাৎ তোমার নাম দিবে এখানে। প্রতিবেদনের শিরোনাম কি হবে, যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপরে প্রতিবেদনের তারিখ, অর্থাৎ এখানে তোমাকে তারিখটা দিয়ে দিতে হবে। তারপরে এবারে কি থাকবে, যে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে স্বাস্থ্যের সকল সুখের মূল এবং দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। তাহলে সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম সত্যি হলো নিরাপদ থাকা এবং সুরক্ষিত থাকা। তাহলে ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং স্বাস্থ্যবিধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্য ঝুঁকির সবচেয়ে বড় কারণ। তাই স্বাস্থ্য রক্ষায় নিজেকে এবং আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয়। তারপরে বিভিন্ন রোগ মোকাবেলা করা সহজ হয় এবং এই ক্ষেত্রে প্রথমেই ব্যক্তির শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং নিয়মিত গোসল করা, দাঁত ও মুখ পরিষ্কার করা, চুলের যত্ন করা, নখ কাটা ও নখ পরিষ্কার রাখা, হাত পরিষ্কার রাখা ইত্যাদি দৈনন্দিন পরিচ্ছন্নতার একটি অংশ। দেহ পরিষ্কার থাকলে সহজেই রোগ জীবাণু দেহে প্রবেশ করতে পারে না এবং শরীরের পরিচ্ছন্নতার পরেই আসে আমরা যেখানে বাস করি, অর্থাৎ বাসগৃহ বা তার আশেপাশ পরিষ্কার রাখা। এবং এই জন্য প্রতিদিন সকাল বিকাল ঘরের মেঝে বা বাড়ির আঙিনায় ঝাড়ু দিতে হবে এবং ঘরে পর্যাপ্ত বাতাস প্রবেশ করার সুব্যবস্থা করতে হবে। এবং
বাসগৃহে পরিচ্ছন্নতার পাশাপাশি নিজের পরিধি পোশাক পরিচ্ছন্নতা অতীব জরুরি এবং 2 থেকে 3 দিনের ঘামাক্ত পোশাক পরিধান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পরিধেয় পোশাক প্রতিদিন ধুয়ে শুকাতে হবে এবং যা কি একটা সময় উপযোগী। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা প্রতিবেদন করে লিখবা। এবার আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি বলতে পারি যে নিরাপদ খাদ্যকে এবং নিরাপদ খাদ্য নিয়ে 10টি স্লোগান লিখি। তাহলে নিরাপদ খাদ্য বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায়, অর্থাৎ যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন, প্রস্তুত ও পরিবেশন করা হয় তাকেই কি বলা হয়, নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে। তাহলে নিরাপদ খাদ্য নিয়ে মূলত হচ্ছে কয়টি স্লোগান লিখতে বলছে, 10টি। যেমন নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন করি, ভেজাল মুক্ত খাবার আমাদের সকলের অধিকার, রোধ হবে খাবারের অপচয়, শেয়ার করে দাও যদি খাবার খাওয়া হয়, সুস্থ সবল জাতি চাই, পুষ্টিকর নিরাপদ খাদ্যের বিকল্প নাই, সবাই মিলে হাত মিলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, মাঠ থেকে খাবার টেবিল সর্বত্র খাদ্য নিরাপদ তা নিশ্চিত করুন। তারপরে ভেজাল মুক্ত খাবার আমাদের অধিকার, খাদ্য অপচয় ভালো না, আমরা কেউ করব না। তারপর নিরাপদ খাবার খাই, আমরা সবাই স্কুলে যাই। তারপর নিরাপদ খাবার সবার ঘরে ঘরে দরকার। অর্থাৎ এইরকম তোমরা কিছু স্লোগান দিতে পারো। তারপরে এবার 4 নম্বরে নমুনা প্রশ্নটি বলতেছে যে খাদ্য নিরাপদ রাখতে এবং খাদ্যের ভেজাল ও দূষণ রোধে করণীয় বিষয়গুলো লিপিবদ্ধ করো। তার মানে নমুনা উত্তর আমরা কি বলতে পারি যে রান্নার আগে কাঁচা শাকসবজি বা ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপর চাল ডাল বা গম জাতীয় দানাদার খাদ্য পণ্য থেকে কাপড়, প্লাস্টিক বা কাপড়ের টুকরা, ধাতব পদার্থ ইত্যাদি ঝেড়ে বেছে ফেলে দেওয়া এবং রান্নার পূর্বে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেওয়া। এবার নমুনা প্রশ্ন আমরা 5 নম্বর কি বলতে পারি যে 2টি দলে ভাগ হয়ে প্রত্যেক দলের সদস্যরা খাদ্য ভেজাল ও খাদ্য দূষণ সম্পর্কে পরিবারের সদস্য ইন্টারনেট, পত্রপত্রিকা ও পাঠ্য বই থেকে তথ্য সংগ্রহ করে লিখে আনবে। এরপর প্রত্যেক দলের সদস্যরা নিজেদের সংগ্রহ করা তথ্য নিয়ে আলোচনা করে একটি দল খাদ্য ভেজাল ও অন্য দল খাদ্য দূষণ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে তা উপস্থাপন করবে। তাহলে প্রথম দল অর্থাৎ এর কাজ হচ্ছে যে খাদ্য ভেজাল নিয়ে সে কি করবে, একটা প্রতিবেদন তৈরি করবে। অর্থাৎ যখন কেউ ইচ্ছাকৃতভাবে মূল খাদ্য দ্রব্যের সাথে কোনো উপাদান যোগ করে বা খাদ্য উপাদানের কিছু অংশ তুলে নেয় যা খাদ্যের গুণগত মান বা পুষ্টিমান হ্রাস পায় অথবা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাই মূলত হচ্ছে খাদ্য ভেজাল। তাহলে খাদ্য ভেজালের কারণগুলো কি কি হতে পারে, যে অসৎ উপায়ে অতি দ্রুত ধনী হওয়ার বাসনা, অধিক মুনাফা লাভের আশা, অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য ধর্ম ভয় বা পরকালের কথা চিন্তা না করা, বা খাদ্য দীর্ঘদিন ভালো রাখার জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা। এবার দল 2 এর কাজ হচ্ছে কি যে খাদ্য দূষণ সম্পর্কে কি করবে, সে একটা প্রতিবেদন তৈরি করবে। তার মানে তোমরা কিন্তু এখান থেকে একটু পড়লেই বুঝতে পারবা যে আসলে খাদ্য দূষণ এগুলো কি কি, আর খাদ্য দূষণ রোধের করণীয় কি। তাহলে দেখো এখানে বেশ কয়েকটা করণীয় দেওয়া আছে যে খাদ্য দূষণ রোধের করণীয়। তাহলে তোমরা এখান থেকে একটু এই খাদ্য দূষণ করণীয় গুলো একটু এখান থেকে একটু পড়ে নিবা। এবার নমুনা প্রশ্ন আমাদের হচ্ছে 6 নম্বর। এখানে কি বলতেছে যে তুমি কি কি উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারো তা উপস্থাপন করো। নমুনা উত্তরে আমরা কি বলতে পারি যে খাদ্য অপচয় রোধ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে, যেমন নিচে কিছু কার্যকর উপায় উল্লেখ করা হলো। যেমন পরিকল্পিতভাবে কেনাকাটা, যদি আমরা পরিকল্পিতভাবে কেনাকাটা করি তাহলে আমাদের খাদ্য অপচয় রোধ হবে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, তালিকা তৈরি করতে হবে। তারপর অপ্রয়োজনীয় পণ্য এড়িয়ে চলতে হবে। তারপরে খাদ্য সঠিকভাবে সংরক্ষণ, অর্থাৎ আমরা যদি সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের খাদ্যগুলোর অপচয় কি হয়ে যাবে, রোধ হবে। যেমন ফ্রিজের সঠিক ব্যবহার এবং বায়ুরোধী পাত্র ব্যবহার ইত্যাদি ভাবে আমরা কি করতে পারি, খাদ্য সংরক্ষণ করতে পারি। এবং বাকি খাবারের সঠিক ব্যবহার, তাহলে এই যে অবশিষ্ট খাবারের পুনর্ব্যবহার, তারপরে খাদ্য পুনঃ প্রস্তুত, এইভাবে আমরা কি করতে পারি, খাবারের অপচয় রোধ করতে পারি। তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে সঠিক পরিমাণে রান্না করা, অর্থাৎ আমাদের যতটুকু দরকার অতটুকু যদি আমরা রান্না করি তাহলে আমাদের খাদ্যের অপচয় কিন্তু কি হয়ে যাবে, কমে যাবে। যেমন অতিরিক্ত রান্না না করা, তারপরে পরিবেশ অনুযায়ী রান্না করা। তারপরে খাদ্য দাম, অর্থাৎ এটা সব থেকে একটা ভালো দিক যে খাদ্যের অপচয় রোধ করার একটা সব থেকে একটা ভালো দিক যে তোমার খাদ্য বেশি হয়ে গেছে, তুমি
অন্য কাউকে দান করে দেওয়া, যেমন দান ব্যবস্থা করা এবং খাদ্য ব্যাংক বা দাতব্য সংস্থার সাথে যোগাযোগ করা। তারপরে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা কি করতে পারি, খাদ্য অপচয় রোধ করতে পারি, যেমন খাদ্য অপচয় রোধে প্রচার চালানো, তারপরে শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি, খাদ্য অপচয় রোধ করতে পারি। খাদ্য পুনঃ প্রক্রিয়াজাত করা, যেমন কম্পোস্ট তৈরি করা, তারপরে হচ্ছে পূর্ণ প্রক্রিয়াজাত শিল্প, এবং এইভাবেই অপচয় রোধে ব্যক্তি, পরিবার এবং সমাজের সকলে একসাথে কাজ করলে সাফল্য আসবে। তারপরে আমরা যদি নমুনা প্রশ্ন যদি হচ্ছে কত 7 নম্বরে দেখি, যে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে আমাদের সকলের উচিত ও নিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে জানা। অনিরাপদ খাদ্যের কুফল বিষয়টির উপর 100 থেকে 150 গ্রাম অর্থাৎ 100 থেকে 150 শব্দের একটি অনুচ্ছেদ তৈরি করা, যেমন অনিরাপদ খাদ্যের কুফল। দেখো এখানে অনিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে এখানে একটা হচ্ছে অনুচ্ছেদ লেখা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা যে আসলে এখানে কি কি বলা আছে। তারপরে আমরা নিচে যদি যাই, দেখো এখানে অনুচ্ছেদটা খুব সুন্দর করে বলা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।